নমস্কার এবং আদাব সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আছি মোটামুটি, খুব যে বেশি ভালো তাও না। কি জন্য ভালো নাই একটু বলি, আপনাদের কাছে শেয়ার করি। আমরা বাড়ি থেকে যখন আসছিলাম তখন বলে আসছিলাম যে আমার বাইরের সমস্যা, গুরুতর অসুস্থ, সেই জন্য দেখতে যাচ্ছি। আমরা বিষয়টা আগেই জানতাম, কিন্তু এরপরেও আরও কয়েকটা হাসপাতালে শিওর হওয়ার জন্য পরীক্ষা করা হয়েছে এরকম। তো কয়েকটা হাসপাতালে, ঢাকাতেও কয়েকটাতে পরীক্ষা করছে। আবার এখন শেখ ফজিলুন্নেছায় আছে, এই যে চক্রবর্তীতে লিভারের ক্যান্সার ধরা পড়ছে। তো সব জায়গায় টেস্ট করাইলো, যেখানে নিয়ে যায় টেস্ট করায়, টেস্ট করানোর পরে আবার রিটার্ন করে। পরিস্থিতি বেশি ভালো না, তো এই জন্য ট্রিটমেন্ট দিতে পারে না, বলে যে আরেক জায়গায় নিয়ে যান, এর থেকে উন্নত জায়গায় নিয়ে যান। এইভাবেই আর কি 3-4টা হাসপাতাল ঘোরাঘুরি। এখন আমি আপনাদের কাছে কিছু জিনিস ক্লিয়ার করি, যেগুলা জিজ্ঞাসা আমাকে এই পর্যন্ত ফোন করে যা যা জিজ্ঞাসা করছে, তার কিছু আসলে সব কথা এখন বলতে পারবো না। এই কয়েকদিন খুব দৌড়ে পারতেছি, তো ভালো লাগতেছে না। বেশি সংক্ষেপে যতটুকু পারি আমি আপনাদের বলি। যে জিজ্ঞাসাগুলো বেশি ছিল ফোনের মাধ্যমে, প্রথম জিজ্ঞাসা হলো মানুষের যে এই ক্যান্সার হাসপাতালে নিয়ে যান, মহাখালী এবং আরেকটা আছে পান্থপথের এইদিকে, গাজীপুরের এইদিকেও একটা আছে। তো যাই হোক, এই ক্যান্সার হাসপাতালে নিয়ে যান। এখন নিয়ে গেলেই তো মনে করেন যে প্রথমেই তো জানতাম না যে ক্যান্সার, এটা যখন টেস্ট করছে। আর এই ক্যান্সারের টেস্টগুলো হয়তো বা যারা এগুলোর সাথে কখনো জড়িত আছেন কিংবা ডাক্তারি লাইনে যারা আছে, এরা সহজেই বুঝবে যে এত সহজেই বলে না, আর এত সহজে এই টেস্টটা মানে সামান্য কিছু করেই বলে দেয় তা না। মোটামুটি অনেকগুলো টেস্টের পরে তারা একটা ধারণায় যায়। হয়তো প্রথমে বলে যে একটা টিউমার হয়েছে, কিংবা এই টিউমারটা ফাইটে গেছে গা, টিউমারটা ছড়িয়ে গেছে গা, ক্যান্সারটা ছড়িয়ে গেছে গা, কতটুকু ছড়াইছে, কত গভীর পর্যন্ত ছড়াইছে, কোন স্টেজে আছে, এরকম নানান কিছু টেস্ট করতে করতে একটার পর টেস্ট করতে করতে আসে। এরপরে একটা ফাইনাল রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, এরপরে তো তার মানে মহাখালী ক্যান্সার হাসপাতালে এই জন্যই প্রথমেই নিতে পারি নাই যে আসলেই প্রথমে কি ক্যান্সার, প্রথমে তো এটা বুঝতেই পারি নাই। আসিল হইলো পাতলা পায়খানা আর হইলো বমি। তো সেই জন্য ওই ধরনের হাসপাতালগুলোতেই নেওয়া হয়েছে। কিন্তু এরপর টেস্ট করতে করতে যখন দেখা গেলো ক্যান্সার, এরপরে কি হয়েছে যে শনাক্ত হওয়ার পরে কেন নিতে পারতাছি না মহাখালী। শনাক্ত হওয়ার পরে এই জন্যই নিতে পারতাছি না যে 2টা থেকে তো টেস্ট করে রিপোর্ট তারা কমপ্লিট করে ছাইড়িয়ে দিছে। এখন যেটাতে আছে এরা আগামী বুধবার দিন ছাড়বে। বুধবার দিন পর্যন্ত তারা দেখতেছে যে কি করতে পারে, না পারলে বুধবার দিন তারা বলে দিয়ে ছাড়বে। অনেক জায়গায় আছে, এখান থেকে চাইলেই তো খালি নিয়ে যাওয়া জায়গা না। তাদের কিছু রিপোর্ট বুধবারে আসবে, তার উপরে তারা একটা ডিসিশন নেবে। কয়েকটা ডাক্তার মিলিয়ে তারা জড়ো হয়ে ওইটার উপরে বসে বলছে যে একটা সিদ্ধান্ত দেবে। তো এই সিদ্ধান্ত নিলামও না, টাকাও এতগুলো এই জায়গায় দিলাম, সিদ্ধান্ত নেওয়ার আগেই আবার আরেক জায়গায় নিয়ে গেলাম। এমনি তো দৌড়াদৌড়ি করলে আসলে হবে না কিছু। যাই হোক, এই জন্য নিতে পারি নাই। এটা প্রথম ছিল যে কেন ক্যান্সার হাসপাতালে এখনো নিতে পারি নাই। তো এইখানেও যে ক্যান্সার বিশেষজ্ঞ আর ছিল যে উৎপল স্যারের নাম বলছিলেন একজন, ওনার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। তারপরে রাজীব স্যার আছে বর্তমানে, উনি দেখতেছে রাজীব স্যারের আন্ডারে। আর একজন আছিল দিন ইসলাম, যাই হোক ওনার পুরো নামটা আমার মনে আসতেছে না। আমি নামগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো না। ওই যে ওই হাসপাতালে একটা মনিটরের মতো আছে, ওইখানে উঠে আর কি কারা কারা ওই হাসপাতালে আছে না আছে, কারা কোন জায়গায় থেকে ডক্টরেট পিএইচডি ডিগ্রি করে আইছে, যুক্তরাষ্ট্র না ইন্ডিয়া না চীন, এরকম সব কিছু তাদের কোথায় থেকে লেখাপড়া করছে এবং কোন সার্জন বিশেষজ্ঞ না গ্যাস্ট্রোলজি, এরকম নানান আছে। এত কিছু তো আমি বুঝি না আসলে, মূর্খ মানুষ। তো এগুলা দেখাবো না এক সময় যদি সুযোগ পাই আর কি। আমার আসলে ওইভাবে ওইখানে যে ওগুলো হয়ে ওঠে না, আর আমার মোবাইলটাও নাই। এই মোবাইল দিয়ে ভিডিও টিডিও ওরকম হয় না, মন মানসিকতা ওরকম নাই, ভিডিও এই জন্য করতেও পারি নাই। তো অনেকের অনেক জিজ্ঞাসার ছিল দেখে ভিডিও করেছে। হ্যাঁ,
দ্বিতীয় জিজ্ঞাসা হলো মানুষের যে ইন্ডিয়ায় পাঠান না, ইন্ডিয়ায় কেন পাঠান না? ইন্ডিয়ায় তো ভালো চিকিৎসা আছে, ইন্ডিয়ায় পাঠাইতে পারেন। হ্যাঁ, ইন্ডিয়ায় পাঠানো যায়, কিন্তু তা তো পাসপোর্ট করা নাই। রোগীটা এমন অবস্থায় আছে যে একটা দিন তার বাসায় থাকার ক্ষমতা নাই। একদিনের জন্য বাসায় নিয়ে আসছিলাম, আজকে সকালে আবার তারে হাসপাতালে নিয়ে ভর্তি করছি, আবার বমি, আবার পাতলা পায়খানা। তাহলে তো এই মানুষটারে কেমনি ইন্ডিয়ায় নিয়ে যাবে? অন্তত একটু সুস্থ, মানে অন্তত 2 3 4 দিন স্বাভাবিক থাকতে পারে। তারপরে হলো পাসপোর্টের ব্যাপার আছে, ভিসার ব্যাপার আছে। আমি চাইলেই দিয়ে দিব। পাসপোর্ট নয়, ইমার্জেন্সি করলে 2 দিন 3 দিনে পাওয়া যাবে, মানে 2 কর্মদিবস 3 কর্মদিবসে পাওয়া যায়। কিন্তু ভিসাটা এত সহজে পাওয়া যায়। হ্যাঁ, সব কিছুর জন্য ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, বসে থাকলে তো হবে না। চেষ্টা করতেছি। আরও কিছু সমীকরণ আছে যেগুলো মিলাইতে পারতেছি না, সেগুলো ডিটেলসে কিছুটা বলি, না বললে তো আর জানবেন না। মানুষটা কোম্পানির চাকরি করতো, চাকরি করে ইয়েতে কালীগঞ্জ নাকি কেরানীগঞ্জ, তারপরে তোমার ধন্যবাদ যে কালীগঞ্জ তুই নিয়ে গেছো, দেখে কেরানীগঞ্জ মনে আছে। কেরানীগঞ্জ চাকরি করতো, মনে থাকতো ঢাকাতে। যাই হোক, বাসা ভাড়া টাকা দিয়ে খেয়ে দিয়ে যাই হোক, মেয়েটারে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াইছে। এই পর্যন্ত আসছে, টাকাও নিজে 6-7 লাখ যাই হোক জমাইছে। বাড়িতেও মনে করেন টিন দিয়ে এটা ঘর টর যাই হোক দিছে, সামনে মেয়ের বিয়ে দিত, এই জন্য সেখানেও বেশ কিছু টাকা গেছে। তার মানে উনি ওনার জীবনে সবকিছু করেও 10 লাখ টাকা জমাইছে। ঘর দিতে হয়তো 3 থেকে মাটি টাটি ফালিয়া 3-3.5 লাখ টাকা অনেক খরচ করছে। আর ধরেন ওনার কাছে 6.5 লাখের মতো টাকা আছে। তো সেইখান থেকে তো অলরেডি এই পর্যন্ত মনে করেন টাকা তুইলে সব মিলিয়ে হয়তো বা হিসাব করি নাই আমরা, কালকে সব বিলগুলো হিসাব করে আপনাদের জানা, মানে আনুমানিক বলতেছি 2,40,000 কি 2,30,000 এরকম হয়তো খরচ হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে এই পর্যন্ত যা বিল দিছি, কালকে একটা বিল দেওয়া হয়েছে, আবার আজকে ভর্তি করলাম, আবার নতুন করে। যাই হোক, টাকা তো আর মনে করেন যারা এই ধরনের লেভেলের লোক, তারা কি টাকা এক জায়গায় মনে করেন যে জড়ো করে থুয়ে দেয় না। তারা হয়তো বা 3 বছর 5 বছরের মেয়াদে একটা ডিপিএস করে, ওই ডিপিএস 5 বছর পূরণ হইলে তারা একটা লাভের ঠেয়া দেয়, আর তার আগে ভেঙে ভালাইলে তো আর দেয় না। তো এখন সব ভেঙে নিতে হইব, কারণ পরিস্থিতি তো মনে করেন যে হাতের বাইরে চলে গেছে, এখন বইলে আর লাভ নেই। আর ইন্ডিয়াতে নিবার গেলে পাসপোর্ট করে যাইবো কারার সাথে। আমার হইলো মনে করেন কোম্পানির চাকরি, তার তো যাওয়ার মতো একটা ছেলে মানুষ লাগে, সাথে পুরুষ মানুষ লাগবে। আমার কোম্পানির চাকরি, আমার সুমন্দি যে আছে সে খুব দৌড়াদৌড়িবার বানছে, স্কুলটা বন্ধ তার, এই জন্য আবার স্কুল খুললে তারও তো আবার স্কুল আছে। আর হইতেছে তার মেয়ে, বিবাহ উপযুক্ত মেয়ে নিয়ে একটা অপরিচিত দেশে যাইব, ওইখানে যে সেই গান কতটুকু কি করতে পারবো, নানান টেনশন। আমি বিপদে বললে এত কিছু করা যায় না, হয়তো বা যাইতে হইব, হয়তো তাদের 2জনকেই পাঠাইতে হইব পাসপোর্ট করে, এরকম করে চিন্তা ভাবনা আছে। কিন্তু কথা হইলো যে মনে করেন এরকম একটা আশার আলো পাওয়া যেত যে না 5-6 লাখ টাকা খরচ করে পাঠানো হইলো, ভগবান করলে সব কিছু সুস্থ হইলো। এখন করবেন যে না পাঠিয়ে বুঝবেন কেমনি? আসলে এমন সমীকরণ যে সব শেষ করে পাঠাইলাম, যদি ভালো কিছু না হয় তাইলে তো মনে করেন যে এমন তো না যে অনেক টাকা আছে, 10 লাখ টাকা নষ্ট হইলো, সমস্যা নেই, আর পরবর্তীতে টাকা কামাই করার মতো কেউ নেই। কে যা আছে কামাই করার মতো? তারই তো একমাত্র কামাই স্বরূপ সেই আছে। তো আসলে বিষয়গুলো যখন আমরা সহজে বলে ফেলি, তখন মনে হয় যে খুবই সহজ, যার যার জায়গায় থেকে চিন্তা করলে খুবই কঠিন। একজনের জায়গায় না গেলে বোঝা যায় না যে সে কোন পরিস্থিতিতে আছে। আমি হয়তো বা মনে করেন জানতাম না, এত কিছু বুঝতাম না, যদি আমি ওই জায়গায় দৌড়াদৌড়ি না পারতাম। 2-1 দিন যাই গেছি, 2-1 দিন বলতো ঈদের পরের দিন থেকে এই পর্যন্ত প্রত্যেক দিনই গেছি, আমার যতটুকু যা কিছু সম্ভব হয়েছে। আর দাদা তো কন্টিনিউ আছে। আর এমন হয়েছে আরো অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, সব বলবো না আরেকদিন, কারণ সব মিলে বলবার গেলে করবেন যে খালি বিপদের কথাই কইতেছেন, এত ঝামেলা। আসলে ঝামেলা বেঁধে গেলে একটার পর একটা ঝামেলা বেঁধে যায়। একটা দিন সুস্থ হয়ে মানুষটা খালি বাসায় আসছে, কালকে নিয়ে আসছিলাম না, কালকের আগের দিন নিয়ে আসছিলাম, আজকে তো আবার নিয়ে গেলাম সকালবেলায়।
এসে একটু ভালো লাগবে আর সাথে সাথে অফিসে ফোন দিয়ে লাগছে যে আমি ঈদের ছুটির পরে মনে হয় জয়েন করতে পারবো, আমার ভালো লাগতেছে। তার মানে তার উপরে কীরকম প্যারা আছে যে আমি এনে টাকা খরচ করে আনছি, আমার চাকরি করে এটা নিতে হবে, অথচ হাসপাতালে যখন তখন করে আনছে আমার জীবনটা এবার বাঁচে না। আর সব কিছু তো এখন পর্যন্ত আসলে বলা হয় না এইভাবে, আর বলা যায়ও না, ঠিক আছে। এই জন্য সামনাসামনি ভিডিও করতেও পারি না, কারণ সব বলতেও পারি না, আর আমার মোবাইলও নাই এই জায়গায় ভিডিও করার মতো। যতটুকু সম্ভব আপনাদের কাছে তুলে ধরলাম। আরও কিছু জানার থাকলে আপনারা আমাদের কমেন্টস মাধ্যমে জানাইন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর যতটুকু সম্ভব দেওয়ার। আর বাড়ির থেকে তো ওরা ভিডিও ছাড়তেছে, দেখছেনি ওরা কেন এই বিষয়ে ভিডিও করে নাই, কারণ ওরা এই বিষয়ে কিছুই জানে না কি ভিডিও করবো। ওরা খালি জানে যে অসুস্থ, ক্যান্সার হয়েছে, কিন্তু ডিটেলস না জানে কীভাবে বলবো। আমি তো ফোনে এত কথা ওদের সাথে বলতেও পারি নাই, খালি দৌড়াদৌড়ি করতেছি, এই জন্য হয়তো ওরা কিছু করে নাই। ভক্তরে বলছিলাম, ভক্তরে একটা ভিডিও পাঠিয়েছিলাম, ওটা আমি করতে বলছিলাম, যে যা বলেন আমারে বলতে পারেন, সমস্যা নেই, আমি বলছি। তো যাই হোক, কারো যদি ইন্ডিয়াতে এরকম পরিস্থিত থাকে, আমরা রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে পাঠাইলে একটু দেখাইতে পারবেন, সিএমসি ভ্যালুরে নিলে বলে ভালো হয়, কম টাকায় ট্রিটমেন্ট ভালো হয়। আসলে সাজেশনগুলো যদি দেন খুব উপকৃত হব। আর যার যার জায়গায় দিকে সর্বোচ্চ দোয়া করেন, সবাই আশীর্বাদ করেন, যাতে মানুষটা রিকভারি করে আসতে পারে, আবার তার কর্মজীবনে ফিরে যেতে পারে। সকলের দোয়া আশীর্বাদে সৃষ্টিকর্তা একমাত্র জানে যে সে কি করবে। আর সবাই যখন একজন মানুষের জন্য প্রার্থনা করা হয়, সে প্রার্থনাটা অনেক কাজে দেয়। একদিক দিয়ে না একদিক দিয়ে একটা রাস্তা হয়তো বা খুলে যায়, সে খুলে দেয় সকলের দোয়া প্রার্থনা এটার দ্বারা। এরপরে আবার বলবো না, আপনারা সে পর্যন্ত ভালো থাকেন, আমাকে সাজেশন দিয়েন। আপনাদের সাজেশন এখন আমার খুবই দরকার, কারণ মাথা যখন নানান দিক দিয়ে চিন্তা ভাবনায় থাকে না, সঠিক সিদ্ধান্ত আসে না। আমি আপনাদের আজকে যে সকালবেলায় খালি নিয়ে ভর্তি করছিলাম, হয়তো বা 10 সেকেন্ড না 15 সেকেন্ড ভিডিও করছি, ওইটা আপনাদের লাস্টে আমি ভিডিওতে দিয়ে দিব না, শুধু দেখলেই বুঝতে পারবেন যে আজকে কি পরিস্থিতি আছে। ওই দিন একটু ভক্তর ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে টনটনা কথা কয়ে আছে, আজকে আবার কি অবস্থা হয়ে গেল মানুষটা। আসলে যাই হোক, ভালো থাকেন সবাই।